জোরে শাপলাকলি বারুলা পার শাপলাকলি জোরে বলো শাপলাকলি বারুলা পার শাপলাকলি জোরে বলো শাপলাকলি শাপলাকলি সবারে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আমরা রয়েছি সাভারে ঢাকা 19 আসনে। এখানে জামায়াত সমর্থিত এনসিপির প্রার্থী দিলছানা পারুল, ভদ্রমহিলা, অস্ট্রেলিয়া প্রবাসী ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে পড়েছেন। তিনি অনেকের কাছে অনেকটা আনকরা, কিন্তু শেষ পর্যায়ে সাভার থেকে মনোনয়ন পাওয়ার পরে তিনি বিভিন্ন মহল্লায় মহল্লায় চষে বেড়াচ্ছেন। এই মুহূর্তে তিনি আসছেন সাভারের বেশ জনবহুল কর্ণপাড়া এলাকায়, এবং আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি সেখানে কথা বলবো তার সঙ্গে। এই যে জনগণের কাছে যাচ্ছেন, জনগণ কি বলছে আপনাকে? আমি আসলে জনগণের খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাচ্ছি, ব্যাপক সমর্থন পাচ্ছি, যেটা আসলে আমার প্রত্যাশার বাইরে ছিল। জি, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোথায় এখানে? এখানে চ্যালেঞ্জ বলতে আসলে আমাদের সাংগঠনিক শক্তি সহ মানে মনে হচ্ছে যে আরও ব্যাপক আকারে যদি নামতে পারতাম। আমার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থ ফান্ডিং চ্যালেঞ্জ। বাজেটটা কেমন? এখানে তো দ্বিতীয় সর্বোচ্চ ভোটার এলাকা, আপনি জানেন, এবং প্রায় 10 লক্ষ ভোটার, মানে প্রতি ভোটার অনুযায়ী 5 টাকা করে হলেও আপনার 50 লাখ টাকা, 10 টাকা করে হলেও। সরকার 10 টাকা বলেছে, সরকার 10 টাকা বললে এখানে আসলে প্রায় 90 থেকে 1 কোটি টাকার মতো আছে। এটা আসলে আমাদের মতো যারা আমরা নির্বাচন করছি তাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ অপোজিশন যখন 100-200 কোটি টাকা দিয়ে নামে, তখন আমাদের এই সামান্য টাকার জায়গা থেকে আসলে যে আমাদের দেখা যায় যে আমাদের নেতাকর্মীরাই আমাদের ভরসা, আর আমাদের জোটের যারা আমাদের সঙ্গী আছেন, যে জামাত সহ 10 দলীয় জোট প্রার্থী, আপনি জানেন, আপনি বললেন, সেই জায়গা থেকে আমাদের জোটের যে সাংগঠনিক কাঠামো সেটার উপর ভরসা করে আসলে আমাদেরকে যেতে হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে বড় বিষয়। আপনি এই এত ভোটারের এলাকায় তো নতুন, মানে জাহাঙ্গীরনগরে পড়েছেন, তো সেই অর্থে তো আপনাকে মানে তেমন কেউ চেনে না, মানে সাধারণ ভোটারদের কথা বলছি, তাদের কাছে নিজের পরিচিতি কিভাবে তুলে ধরছেন? এটা আসলে এটা ঠিক। আবার আপনি চ্যালেঞ্জের কথা বলেছিলেন, আমার মূল চ্যালেঞ্জ আসলে সময় যদি একটু বেশি পেতাম আরও অনেক ভালো কাজ করতে পারতাম। ভোটারদের কাছে যেই আমার নিজের পরিচিতি যেটাভাবে তুলে ধরছি আসলে খুব মজারভাবে, যারা আমাকে চিনছে না বলছি হাসনাতের দল করি, নাহিদের দল করি। হ্যাঁ, যখন শাপলাকলিকে আবার সবাই চেনে, তো শাপলাকলি মার্কাটার মধ্যে দিয়ে আসলে আমার পরিচিতি হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার যে ইনশাল্লাহ এনসিপিকে অন্তত বাংলাদেশে আপাময় জনগণ চিনে, এটা একটা বিরাট প্রাপ্তি। তো আমার পরিচিতি আসলে আমার মার্কা, আমি যখন মার্কাটা নিয়ে যাচ্ছি সবাই বুঝে যাচ্ছে। আর জামাত এনসিপি জোটের প্রার্থী যেহেতু আমি, সেই জায়গা থেকে হচ্ছে কি ধরেন জামাত এনসিপি জোটের এখানে একটা ভালো কাজ আছে জামাতের, সেই জায়গাতেও পরিচিতিটা খুব বেশি সমস্যা হচ্ছে না। দেখা যাচ্ছে আমি না গেলেও আমার খবরটা অলরেডি পৌঁছে গেছে। আর একটা বিষয় আছে, ঢাকা 19-এ ইতিহাসে আমি প্রথম হচ্ছে নারী প্রার্থী, তো সেই জায়গা থেকে জনগণের একটা ব্যাপক উৎসাহ আছে, আগ্রহ আছে আসলে কে সেইটা জানায়। কাজে পরিচিতি আমার মার্কার শাপলাকলি জোট, আমার 10 দলীয় জোট, আর রাজনীতি হচ্ছে নতুন রাজনৈতিক প্রতিশ্রুতি। নিজের পরিচয়টা এভাবেই নিয়ে যাচ্ছি, আর নাহিদ হাসনাতের নাম বলে নিজের পরিচয় আরও দিতে হচ্ছে। যাদের কথা বলছেন তারাই মানে আপনার ভোটারদের কাছে কতটা পরিচিত, মানে রুট লেভেলের ভোটারদের কাছে, তৃণমূলের ভোটারদের কাছে? সাভারে আসলে সমস্ত জনগণ হাসনাত, নাহিদ এবং আপনার শাপলাকলিকে চেনে। অন্তত আমি যেখানে যেখানে যাচ্ছি, এমনকি মা খালারাও চেনে। এই যে একটু আগে একটা আপা আমাকে ডেকে নিয়ে গেল, যেমন হাদির একটা বড় ইম্প্যাক্ট আছে। সো হাদিকে যখন চেনে, তখন তাদের আসলে সমগোত্রীয় সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকেও চেনে, এবং এটা একটা বিস্ময়কর ব্যাপার, বিস্ময় বলবো না, মানে আমাদের জন্য খুবই আশার ব্যাপার নতুন রাজনীতির ক্ষেত্রে, যে মা বোনদের মধ্যে নতুন রাজনীতিটা যেভাবে ছড়িয়ে পড়েছে, সেটাই আমার সবচেয়ে বড় জোর। ইনশাল্লাহ নিশ্চয়ই হচ্ছে কি এবার আমরা অন্যরকম একটা ফলাফল আশা করছি। সেটা আশা করছেন, কিন্তু আপনি অস্ট্রেলিয়ায় প্রবাসী, সেখানে পড়াশোনা করেছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন, সেখানেই একটা প্রতিষ্ঠানে কাজ করেছেন, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছিলেন। তো এই স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে আপনি মানে অনেকটা আপনার প্রতিপক্ষের ভাষায় বলতে চাই যে উড়ে এসে জুড়ে বসলেন কেন? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসাটা কিন্তু দেখেন তাদেরকেই বুঝায় যারা হচ্ছে গিয়ে একটা বড় ধরনের ক্ষমতা নিয়ে বসে। তার মানে প্রতিপক্ষ এটা তাহলে অ্যাডমিট করছেন জুড়ে বসার মতো একটা প্রভাব তাহলে আমি বিস্তার করতে পেরেছি। না, আমি মনে করি না উড়ে এসে জুড়ে বসছি, কারণ দেখেন প্রবাসীদের কিন্তু ভোটাধিকার আমরা এবার নিশ্চিত করেছি, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। একইভাবে প্রবাসীদের যেমন ভোটাধিকার আছে, প্রবাসীরা শুধুমাত্র রেমিটেন্সই প্রোভাইড করবে না, প্রবাসীদের দেশে এসে দেশের জন্য কাজ করার ম্যান্ডেটেরও অধিকার আছে। আমরা যখন দেশের জন্য কাজ করতে চাই, এবং এইবারে সরকারি শুধু না, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রবাসী হিসেবে এটা আমার অধিকার। আসলে আমি শুধু রেমিটেন্সই দেবো না, ভোটাধিকার যেমন আমার অধিকার, তেমনি সংসদে যে জনগণের হয়ে কথা বলার অধিকারও আমার অধিকার আছে। সেই জায়গা থেকেই এসছি। এটা আসলে উড়ে বসে জুড়ে বসা না, প্রবাসী হিসেবে আমার নাগরিক অধিকার।
তারপরে কি আবার উড়ে যাবেন যদি নির্বাচনে ফলাফল আপনার অনুকূলে না আসে, আবার কি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন? এইটা একটু বলা দরকার, সবার মধ্যে আসলে খুব ভ্রান্ত একটা ধারণা আছে। কারণ আমি একটা লম্বা সময় প্রবাসে থাকলেও বাংলাদেশের রাজনীতি থেকে কখনোই বিচ্ছিন্ন হইনি। যারা আমাকে চেনে তারা জানে আসলে বাংলাদেশে থেকে বহু লোক যা করতে পারিনি, আমি প্রবাসে থেকে তার চেয়ে অনেক বেশি সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত ছিলাম, সক্রিয় ছিলাম, বড় বড় কাজ করেছি, কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আমার লেখালেখি আপনি পাবেন, অসংখ্য রাজনৈতিক লেখালেখি আছে, আমি প্ল্যাটফর্মে টক শো আলোচনা করেছি এবং সেগুলি সবই হাসিনা আমলে। যখন মানুষজন চেহারা দেখাতে ভয় পেত তখন কিন্তু আমি দিলশানা পারুল অনেক জোর গলায় হাসিনা রেজিমের বিপক্ষে সব ধরনের আওয়াজ তুলেছি। কাজেই প্রবাসে থাকলেও বাংলাদেশের রাজনীতির সাথে আসলে কখনোই আমার বিচ্ছিন্নতা তৈরি হয়নি। জামাত ইসলাম তো সারা দেশে নারী কোনো প্রার্থী দেয়নি, তো আপনি কিভাবে আশা করেন যে তারা আবার আপনাকে সমর্থন দেবে, ভোট দেবে? আচ্ছা, এটা আশা করার বিষয় না, এটা বাস্তবতা। জামাতে ইসলামী সারা দেশে যেমন নারী প্রার্থী দেয়নি, তেমন জোটের প্রার্থী হিসেবে আমরা দুজন আছি এবং এইটা আমার সবচেয়ে বড় আস্থার জায়গা যে জামাতে ইসলামী এখন পর্যন্ত সর্বতভাবে আমাকে সমর্থন দিচ্ছে। শুধু সমর্থনই দিচ্ছে না, আজকে যেমন সারা সাভার আশুলিয়ায় তারা কিন্তু আমার সমর্থনে জায়গায় জায়গায় তাদের পথসভা হয়েছে, তারা উঠান বৈঠকগুলো করছে, আলোচনা করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতকালকে যেমন আফজাল ভাই জানেন যে আমার যার জায়গায় আমি এসেছি, এটা আমি বলবো যার জায়গায় আমি নমিনেশন নিলাম, আফজাল ভাই নিজেই কিন্তু যেই সমাবেশে যাচ্ছেন আমার পক্ষে ভোট চাচ্ছেন। কাজে জামাতে ইসলামী কিন্তু প্রত্যেকটা সমাবেশে, পথসভায় এবং তাদের যে উঠান বৈঠক হচ্ছে তাদের সাংগঠনিক কাঠামোতে আমার জন্য কিন্তু ভোট চাচ্ছেন। কাজে আপনি এটা বলতে পারেন না কীভাবে আশা করছি, এটা ঘটছে রে ভাই। জামাতে ইসলামীর সর্বত সমর্থন নিয়ে এই মুহূর্তে আমি সাভার আশুলিয়ার মাটিতে আছি। আপনি তো সিরাজগঞ্জের মেয়ে, সিরাজগঞ্জেও আপনাকে একবার মনোনয়ন দিল, আবার সেখান থেকে ফিরিয়ে এনে ঢাকা 19-এ দিল। এই যে সমন্বয়হীনতার কারণে কি কিছুটা পিছিয়ে পড়লেন আপনি? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আমি সিরাজগঞ্জের মেয়ে না, আসলে আমি সাভার আশুলিয়ার মেয়ে। আমার জন্ম হচ্ছে গিয়ে পাথালিয়া ইউনিয়নে, জন্ম, স্কুল, কলেজ, বেড়ে ওঠা সবই হচ্ছে সাভারে। আমি একেবারে খাঁটি সাভারের মেয়ে। এখন আমার বাবা সাভারে এসছেন 1972-তে, তার মানে 53 বছর হলো আমরা সাভারে আছি। এখন খেয়াল করেন, অস্ট্রেলিয়া 7 বছর থাকলে সিটিজেনশিপ পাওয়া যায়। আপনাদের কথা শুনে মনে হচ্ছে জন্মালেও সাভারের সিটিজেনশিপ আপনারা দিতে রাজি না। 53 বছর হলো আমি সাভারে আছি। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, আত্মীয় স্বজন ঝাড়া দিলে 500 আত্মীয় স্বজন আমার সাভারে আছে। মানে আমার নিজস্ব ভোট আছে 500। আমার বন্ধুর বান্ধবীরা সবাই হচ্ছে গিয়ে একদম উৎসাহিত হয়ে উঠে পড়ে লিখছে, 20 মাইলের সব বান্ধবীরা, এই পারভিন, বাবুল, তোরা যারা আছিস সবাইকে আমি হ্যালো বলছি। আমার 20 মাইল হচ্ছে আমার বন্ধু বান্ধবীরা, তারা নক দিচ্ছে, তারা আমার ইলেকশন করবে, আর সেইখানে আপনারা আমাকে নিজের দেশে বড়বাসী বানায় দিচ্ছেন। এগুলো তো ফেয়ার না ভাই। এই যে দিজ আর নট লেভেল প্লেয়িং ফিল্ড, অলরাইট। ট্যাগ দিয়েন না, ট্যাগাইতো করে আমার ইলেকশনটা আমরা ট্যাগ দিচ্ছি না, কারণ আমাদের বাবার জন্মস্থানের পরিচয়টা আমরা বেশি পরিচিত হই। দাদা, ওটা আমার দাদা বাড়ি হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ, রায়গঞ্জ থানা। এখানে যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই আসলে প্রথমে আমার আগে নমিনেশন নিয়েছিল, তার প্রতি রেসপেক্ট দেখিয়ে আমি নেইনি। এবং তখন একটা বাস্তবতা ছিল, আমরা এনসিপি থেকে 300 আসনে লড়াই করার কথা ভাবছিলাম, হিসাব নিকাশটা ডিফারেন্ট ছিল। যখন আমরা জোটে আসলাম তখন নারী প্রার্থীর জন্য ঢাকার আসনগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। সেই সমস্ত বিভিন্ন ধরনের ডাইমেনশনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে ঢাকা 19-এ আসলে আমার লড়াইটা করা। কিন্তু সিরাজগঞ্জ থেকে যদি নির্বাচন করতেই হতো তখন কি এই কথা বলতেন আপনি? সাভারের কথা তো আসতোই, কারণ আমি আমার জন্মস্থান ডিনাই করবো কিভাবে, তাই না? সিরাজগঞ্জে আর একটা ডাইমেনশন আছে, আসতোই রে ভাই। যেমন এখন কি আমি অস্ট্রেলিয়ার কথা ডিনাই করছি না তো। আমার চেয়ে ট্রান্সপারেন্ট মানুষ বাংলাদেশের রাজনীতির অঙ্গনে আপনি পাবেন না। আমি তাই বলবো, দাদা বাড়ি সিরাজগঞ্জ, আমি বলবো ভাই আমি সিরাজগঞ্জ। 53 বছর হলো আমি সাভারে, আমি বলবো ভাই আমি সাভারে। যখন আমি প্রবাসে গিয়েছি তখন আমি বলেছি প্রবাসী অস্ট্রেলিয়ায়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি জনগণের জন্য কথা বলছি কিনা, জনগণের জন্য কাজ করছি কিনা। প্রবাসে আমি যখন ছিলাম, বাংলাদেশের মানুষের ভোটাধিকার জানেন যে প্রবাসীদের 54 বছরে এই প্রথম ভোটাধিকার নিশ্চিত করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। এবং আমি ছিলাম এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গত 1 বছরের নেতা, গ্লোবাল কোঅর্ডিনেটর। আমার নেতৃত্বে এবং আমাদের টিমে কিন্তু আমরা নিশ্চিত করেছি, গ্লোবাল এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে কিন্তু নিশ্চিত করেছে প্রবাসীদের ভোটাধিকার। আপনারা আরও জানেন যে জুলাইয়ে আরব আমিরাতে বন্দী হয়েছিলেন হচ্ছে গিয়ে জুলাই যোদ্ধারা, 25 জন আমাদের জুলাই যোদ্ধা বন্দী ছিলেন, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে। 6 মাস সেই প্রক্রিয়া, সেই আন্দোলনেরও আমি লিড দিয়ে তাদেরকে মুক্ত করে এনেছি। ভাই, বাংলাদেশে আপনারা কয়জন করেছেন বলেন তো এটা? বাংলাদেশে থেকে আপনারা বহু লোক, বহু রাজনীতিবিদ যা করেননি, করতে পারেননি। প্রবাসে থেকে আমরা বহু লোক, আমি একা না, প্রবাসে থেকে আমরা বহু লোক, বহু কিছু আমরা সেই কাজগুলো করেছি। কাজেই রেমিটেন্সের অবদান যেমন আপনারা অস্বীকার করেন না, রেমিটেন্স শাটডাউনের অবদানও আপনারা অস্বীকার করেন না। একইভাবে প্রবাস থেকে যখন একজন ইলেকশন করতে এসছে তাকেও আপনারা অস্বীকার করেন না। এটাই হচ্ছে গিয়ে বিষয়। শেষ প্রশ্ন, আপনার ব্যক্তিগত জীবন জানতে চাই।
জি, ব্যক্তিগত জীবনে কি জানতে চান ভাই? আপনার জীবন সঙ্গী, আপনার ব্যক্তিগত জীবনে আমি বিবাহিত, আমার একটি সন্তান আছে। আর আপনার স্বামী কি করছেন? আমার স্বামী এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় সরকারি চাকরি করছেন। তো উনি আসবেন না নির্বাচনে, আপনার পক্ষে দাঁড়াবেন না? সেটা তার উপর নির্ভর করছে। আমরা কেউ কারোর উপর কিছু চাপিয়ে দেই না। অবশ্যই আমার পরিবারের সমর্থন আছে। আবার এক অংশের পরিবারের ডেফিনেটলি সিকিউরিটি কনসার্নে আমার পরিবারের বেশিরভাগ অংশই, আমার বোন, মা, বাবা, আরও যারা আছেন, শ্বশুর শাশুড়ি, জানেন বাংলাদেশের পরিবার কাঠামোগুলো কি। প্রত্যেকের মধ্যে নিরাপত্তাটা একটা বড় কনসার্ন, বিশেষ করে আমার নিরাপত্তাটা, কারণ সাভার আশুলিয়ার নিরাপত্তা আপনারা জানেন, এবং আমি যেখানে এনসিপির থেকে লড়াই করছি আমাদের জন্য সিকিউরিটি সবসময় একটা কনসার্ন, জানেন। সেই জায়গা থেকে পরিবারের একটা কনসার্ন আছে, শক্ত একটা কনসার্ন আছে, বাট সমর্থনও আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা 19 সাভার আশুলিয়ায় জামায়াত সমর্থিত, জোট সমর্থিত এনসিপি প্রার্থী, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশান আরা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।